Good morning everyone and welcome back to our channel Smart Guidance. WBCS 2024 প্রিলিমস যেটা 14th জুন অনুষ্ঠিত হয়ে গেছে, সেই পরীক্ষার কোয়েশ্চেন সেট এ নিয়ে আমরা আলোচনা করব। দেখে নেব প্রশ্নগুলোর উত্তর এবং তার ব্যাখ্যা। এর আগে দুটো ধাপে আমরা কোয়েশ্চেন নম্বর 1 থেকে 144 পর্যন্ত আলোচনা করেছি। এই পার্টে আমরা আলোচনা করব কোয়েশ্চেন নাম্বার 145 থেকে আপ টু 200 পর্যন্ত। চলুন দেখে নেওয়া যাক এই প্রশ্নগুলোর উত্তর এবং সঠিক ব্যাখ্যা। অ্যামেন্ডমেন্ট থেকে যে প্রশ্নটা দিয়েছে, এটা আমাদের ক্লাসে বলা জিনিস, কিন্তু আমাদের স্মার্ট গাইডেন্সের ক্লাসে কিন্তু বহু জিনিস দেখছি এর মধ্যে যা এসছে কিন্তু আলোচনা করানো হয়েছে। তোমাদের যারা ঠিকঠাক ক্লাস করেছে তাদের কিন্তু পড়া উচিত। এই 44th অ্যামেন্ডমেন্ট নিয়ে বলা হয়েছে, কিন্তু 44th অ্যামেন্ডমেন্টে তোমার এটা করা হয়েছিল যে এমার্জেন্সিটাকে ডিক্লেয়ার করতে গেলে সেটাকে তোমাকে রিটেন আকারে দিতে হবে এবং সেটাকে পাস করাতে হবে, ঠিক আছে? কারণ আমরা জানি ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট তোমার 1966 থেকে 1977 এই যে টাইমের মধ্যে 11 বছর, এর মধ্যে কিন্তু বহু ঘটনা ঘটেছিল, বহুবার এমার্জেন্সি জারি করা হয়েছিল এবং সেটা খুব কুইক সেকশনে তোমার করা হচ্ছিল। তারপরে যখন আমাদের জনতা পার্টি এলো, মোরারজি দেসাইয়ের গভর্নমেন্ট, উনি কিন্তু এসে এই যে 77 থেকে 79 এই টাইমটাই ছিলেন, এখানে কিন্তু অনেকগুলো চেঞ্জ আসে এবং তার মধ্যে একটা যেমন হয়তো তোমরা পড়েছো যে 38 অ্যামেন্ডমেন্ট, যেখানে তোমার বলে দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীর সময় যে প্রেসিডেন্ট বা গভর্নরের ভেটো পাওয়ার বা ইমার্জেন্সি পাওয়ারকে চ্যালেঞ্জ করা যাবে, এই ধরনের অনেক কিছু ব্যাপার। তো এই তোমার জনতা পার্টি গভর্নমেন্টের সময় কিন্তু এই 44th অ্যামেন্ডমেন্টটা আনা হয় এবং অনেক কিছু এখানে রেকটিফাই করা হয়। তার মধ্যে এইটা ছিল একটা। তো এইটা কিন্তু কনস্টিটিউশনের বেসিক কোয়েশ্চেন, তবু আমি বলবো এটাকে মডারেটের মধ্যে রাখলাম। যারা একটু ভালো করে পড়েনি তাদের হয়তো অসুবিধা হতে পারে, আমাদের ক্লাসে করানো জিনিস এটা। আচ্ছা, 146-এ বলি, ভারতীয় সঙ্গীত সমাজ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর না জানলে করা মুশকিল, অবশ্যই হার্ড প্রশ্ন, প্লিজ রেসপেক্টে। আচ্ছা, কয়েন নিয়ে হচ্ছে নিউমিসম্যাটিক্স, এটাকে ইজি বলতেই হবে, বহুবার এসছে, এটা ইংলিশে এসছে, ইংলিশের রিপিট প্রশ্ন এটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি চলে আসি 148-এ। দেখো এই কটার মধ্যে যদি আমি দেখি তাহলে অবশ্যই গেটওয়ে অফ ইন্ডিয়া যেটা, সেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পাইনি, এটাকে মডারেট লেভেলে রাখলাম। কারণ ইলোরাটা পেয়েছে আমরা জানি, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কও কমন। 3 নম্বরটা নিয়ে একটু কনফিউশন অনেকের হতে পারে, পেয়েছে কি পাইনি, যদি প্রপারলি না পড়ে, তাই মডারেট লেভেলে রাখলাম। 149-এ আমি আসি। 149-এ কি বলেছে দেখো, এখানে বলেছে ট্রেনের একটা অঙ্ক দিয়েছে। ট্রেন যখন একটা তোমার সুড়ঙ্গকে ক্রস করছে, তাহলে তাকে টোটাল যে লেন্থটা সেইটাই কিন্তু তোমাকে পার হতে হবে। এখানে তোমার ট্রেনের লেন্থ আর সুড়ঙ্গের লেন্থ আমি সব মিটারে নিয়ে চলে যাই। ট্রেনের লেন্থ তোমার বলে দেওয়া আছে, ট্রেনের লেন্থ আমি বার করবো, সুড়ঙ্গের লেন্থ এইটা প্লাস ট্রেনের লেন্থ, এই পথটা তাকে পার হতে হবে। আচ্ছা, স্পিড তোমার বলেছি দেখো 60 কিমি/আওয়ার, এটাকে আমরা অবশ্যই চলে যাবো মিটার পার সেকেন্ডে, 5-18 দিয়ে গুণ করে দিলাম, এটা তোমরা জানো। আচ্ছা, গুণ করার পরে এটা আছে 2 মিনিট, এটাকে আমি সেকেন্ডে নিয়ে চলে গেলাম, ঠিক আছে? এটাকে যদি সেকেন্ডে নিয়ে চলে যাই, দেখো এটা কাটাকাটি করে তোমার কত আসছে, তাহলে আসছে তোমার 1500 প্লাস x ইকুয়াল টু যেটা আসছে, আচ্ছা 6 দিয়ে কাটলাম, ধরো 10, 3, এইটা, তাই তো? হ্যাঁ, তাহলে দেখো 5-4 20 আর এখানে দুটো শূন্য, 2000 চলে এলো। তাহলে 1500 প্লাস x সমান যদি 2000 হয়, এটার মান অবশ্যই 500, ঠিক আছে? এটা কিন্তু ইজি প্রশ্ন। ট্রেনের অঙ্ক যারা ক্লাসে তো আমরা করিয়ে দিয়েছি অবশ্যই, যেখান থেকে যে তোমার প্রস্তুতি নাও না কেন, এগুলো খুব ইজি প্রশ্ন, এগুলো খুব কমন প্রশ্ন, ট্রেনের অঙ্ক করলে এগুলো করানো হয় সব সময়। আচ্ছা, এই প্রশ্নটা আসি জিওগ্রাফির। এখানে দেখো বাঁকুড়া অবশ্যই শাল, সাউথ 24 পরগনা সুন্দরী, কোচবিহারে কিছু কিছু পাইন দেখা যায়, একটু কনফিউশন এখানে হতে পারে, বাট সেই অর্থ দেখা যায় না, এটাকে আমরা নেবো না। আর পূর্ব মেদিনীপুর বপটা হবে না, তাহলে এখানে আনসার হবে অনলি 2। তবু এটাকে আমি বলবো হার্ড লেভেলে রাখবো, কারণ এটা 3 আর 4টা অনেকের কনফিউশন হলেও হতে পারে। আচ্ছা, 151-তে বলেছে যে গান্ধী আরউইন ফ্যাক্ট যখন স্বাক্ষর করা হয়, তাহলে মিডিয়েটরের ভূমিকা কে নিয়েছিলেন? তেজ বাহাদুর সাপ্রু। এটাকে আমি মডারেট লেভেলে বলবো, যারা একটু ভালো করে পড়েছে পারবে, কিন্তু সবার জন্য এই কোশ্চেনটা প্রিলিতে নয়। আচ্ছা, এই প্রশ্ন দিয়ে দিয়ে পিএসসি ক্লান্ত, আমি আর কিছু বলবো না। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান আর নিকোবরের মধ্যে, আর নর্থ আর সাউথ আন্দামান হলে সেখানে তোমার আনসার হয় ডানকান প্যাসেজ। এই প্রশ্ন পিএসসি দিয়ে দিয়ে ক্লান্ত, এগুলো সবার পড়া উচিত।
আচ্ছা, মাদ্রাজে রাউতওয়ারি, দেখো আমরা জানি যে আমাদের পার্মানেন্ট সেটেলমেন্ট 1793 হচ্ছে, তখন কর্নওয়ালিসের আমলে, ঠিক আছে। তারপরে মানে তুমি দেখো যে দুটো জিনিস হয়েছে, একটা 1753-তে এবং সরি একটা তোমার হচ্ছে 1853, এবং একটা হচ্ছে 1820-তে মিরাজদারি এবং রাউতওয়ারি, ঠিক আছে। এখানে কোশ্চেন দিয়েছে রাউতওয়ারি দুটো ব্যবস্থার সাথেই জড়িত হচ্ছে আমাদের টমাস মুনরো, খুব ইজি প্রশ্ন। আর লাস্টে একটা হয়েছিল মোহালওয়ারি সিস্টেম, সেটা 1822-এ হয়েছিল, তাই তো, লর্ড ময়রা বা লর্ড হেস্টিংসের সময়। তো এই প্রশ্ন কিন্তু ইজি প্রশ্ন, এটা কিন্তু যারা হিস্ট্রি পড়েছে তাদের পারা উচিত, একটু যারা খুঁটিয়ে পড়েছে। এর মধ্যে কোনটা তৈরি করা যায় না? অবশ্যই ব্যাক জি আছে র্যাবিটের মধ্যে, তাহলে আমি জিটা পাবো কোথায়? ইজি প্রশ্ন। আচ্ছা, জলদাপাড়া ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, ইজি প্রশ্ন। যবে থেকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার তোমার হচ্ছে আলাদা হয়ে মানে গিয়েছে, সেখান থেকে বারংবার বলা হয়েছে যে জলদাপাড়াটা তোমার পড়ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, ক্লাসেও বলা হয়েছে, এবং যারা প্রিপারেশন নিয়েছে তাদের কাছে এটা কমন জিনিস। আচ্ছা, এই প্রশ্নটা যদি দেখো, এখানে অবশ্যই আনসার হবে কেটু, কারণ কেটু হচ্ছে বা গডিন অস্টিন, এটা হচ্ছে কারাকোরাম পর্বতের অংশ, কারাকোরাম হিমালয়ের পার্ট নয়। এখানে কামেটের সাথে একটু কনফিউশন হতে পারে, কিন্তু দেখতে হবে গাড়োয়াল যে তোমার কুমায়ুন রেঞ্জ, সেই তারই একটা তোমার শিখ হয়ে যাচ্ছে, তোমার পিক হচ্ছে কামেট, তাহলে সেটা কিন্তু হিমালয়ের পার্ট। তবু আমি এটাকে মডারেট লেভেলে রাখলাম। আচ্ছা, এরপরে দেখো আসছে তোমার 157। 157-এ এই প্রশ্নটা আমি পলিটি বলবো না, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, বা একটু পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স। এটা তোমার ইবিরিয়াম্মা ভার্সেস অন্ধ্রপ্রদেশ, এটাই হবে আনসার। এই প্রশ্নটাকে আমি হার্ডের মধ্যে রাখলাম, পাড়া প্রিলি রেসপেক্টে একটু কঠিনই। আচ্ছা, নবার্থে দেখো, নবার্থ আমরা জানি যে আরআরবি, কটেজ ইন্ডাস্ট্রি, কোঅপারেটিভ সোসাইটি, মানে তোমাদেরকে এদেরকে হচ্ছে লোন দেয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি তুমি দেখো, তাহলে সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে কিন্তু সেই অর্থে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের সাথে কিন্তু সেই অর্থে নাওয়াটা ডিরেক্ট কোনো কানেকশন নেই। এখানে অপশান ডি আনসার। এই প্রশ্নটাকে ইজি তোমার বলতে হবে, বেসিক জায়গাগুলো যে নাবার্থের সাথে তোমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কানেকশন নেই। রিয়েল গ্যাসের যে প্রশ্নটা আছে, দেখো রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাস তখনই হয়ে যাবে যে, মানে এমনি রিয়েল গ্যাস হচ্ছে হাই প্রেশার আর লো টেম্পারেচার, সেটা আইডিয়াল গ্যাসে কনভার্ট তখনই হয়ে যাবে যখন উল্টে যাবে, লো প্রেশার হয়ে যাবে, হাই টেম্পারেচার হয়ে যাবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া এই প্রশ্নটা করা একটু মুশকিল, অনেকে ভুলে যাবে, এটাকে মডারেট টু হার্ড বলা যেতে পারে। আচ্ছা, বাবরস ফেমাস অটোবায়োগ্রাফি বাবরনামা কে লিখেছে? এটা আমরা ক্লাসে বহুবার আলোচনা করে দিয়েছি বাবর পড়ানোর সময়, যে বাবরনামা তোমার ফার্সিতে ট্রান্সলেট করলেন হচ্ছে আব্দুল রহিম খান ই খানান, আর ইংলিশে বললে আনসার হয় ম্যাডাম ব্যাভারিজ, তাই তো। তো এই প্রশ্ন ইজি প্রশ্ন। আমাদের স্মার্ট গাইডেন্সে যারা তোমার নিয়েছো, প্রস্তুতি নিয়েছো, বহু প্রশ্ন কিন্তু এখান থেকে কমন এসছে, কাট অফ কিন্তু ম্যাক্সিমাম জনেরই আমরা এক্সপেক্ট করছি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, হাউ মেনি কি বলেছে এটা? হাইমস। ঋগ্বেদের সূত্র 1028, 1017 অনেক জায়গায় থাকে, বাট 1028 থাকলে এটাই আনসার হয়, তো এটা ইজি প্রশ্ন। আচ্ছা, 162-তে আমি চলে যাই। 162-তে অঙ্গুত্তর নিকায় থেকে ষোড়শ মহাজনপদের কনসেপ্ট পাওয়া যায়। এটা কিন্তু খুব একটা কঠিন নয়, এটাকে আমি মডারেটের মধ্যে রাখলাম। আশা করি আমাদের ক্লাসে প্রিয়তোষ স্যার নিশ্চয়ই তোমাদের এটা করিয়ে দিয়েছেন, এটা কমন প্রশ্ন তোমাদের। গ্রোথ ইনহিবিটিং হরমোন অ্যাবসিসিক অ্যাসিড, যেটাকে আমরা স্ট্রেস হরমোন বলি, এবিএ হরমোনের বেসিক কোশ্চেন প্ল্যান্ট হরমোনের, এবং রিপিট কোশ্চেন। আমি বারবার বলছি, রিপিট প্রশ্ন যত কঠিন হোক না কেন সেটা ইজি হিসাবে ট্রিট হবে। দ্য এডিটর অফ জার্নাল কর্মযোগী, কর্মযোগী হলে আনসার হয়ে যাবে অরবিন্দু ঘোষ। এটাকে আমি মডারেট বলবো, ঠিক আছে, খুব ইজি প্রশ্ন বলা যায় না প্লিজ রেসপেক্টে কখনোই। আচ্ছা, এরপরে দেখো, মহাত্মা গান্ধীর আত্মজীবনী লুইস পিসার না জানলে পারা যাবে না, এটাকে হার্ড বলা যেতে পারে। আচ্ছা, ইন্ডিয়ান পলিটি যখন আমরা ক্লাসে পড়েছি তখন বারে বারে বলেছি কোনটাকে আমরা বলবো যে কনস্টিটিউশনাল বডি, কোনটাকে বলবো স্ট্যাটিউটরি বডি, সেই জায়গা থেকে দিয়েছে ফাইন্যান্স কমিশন আর্টিকেল 280, তাই এটা অবশ্যই একটা সাংবিধানিক সংস্থা বা কনস্টিটিউশনাল বডি আর্টিকেলে আছে। আর এইটা দেখো, ওমেনদের জন্য যেটা হয়েছে 1992-তে, সেখানে কি হয়েছে দেখো, স্ট্যাটিউটরি বডি সেটাই যেটা কিন্তু একটা তোমার অ্যাক্ট পাস করানো হচ্ছে, পার্লামেন্টারি অ্যাক্ট, সেটা দুটো পক্ষে পাস হওয়ার পরে যখন প্রেসিডেন্ট সাইন করার পরে অ্যাক্ট হচ্ছে, তার থ্রু দিয়ে হচ্ছে, তাহলে অবশ্যই এটা হয়ে যাবে স্ট্যাটিউটরি বডি। আর যেটা তোমার হচ্ছে জাস্ট একটা এক্সিকিউটিভ অর্ডার বা রেজলিউশনের মাধ্যমে হয়, কোনো অ্যাক্টের মাধ্যমে হয় না, সেটাকে আমরা বলি এক্সট্রা কনস্টিটিউশনাল বা নন স্ট্যাটিউটরি বডি। তো এই জিনিসটা কিন্তু আমাদের করানো জিনিস, এখানে আনসার হয়ে যাবে সি।
এই কোশ্চেনটাকে কি বলা যেতে পারে বলো? এই কোশ্চেনটাকে ইজি প্রশ্ন, অ্যাকচুয়ালি জানলে খুবই ইজি, তবু আমি মডারেট বলছি, কেউ যদি না পড়ে যায়। আচ্ছা, লিডার অফ খামসার মুভমেন্ট, এই প্রশ্নটার আনসার হয়ে গেছে আমাদের ইয়াতুল্লাহ খান মাসরিকি। এটা আমি কিন্তু বলবো হার্ড প্রশ্ন, প্রিলি কেন মেন্সের রেসপেক্টেও হার্ড প্রশ্ন। বেশ কয়েকটা ট্রাইবাল মুভমেন্ট এসছে যেগুলো মেন্সের রেসপেক্টেও হার্ড দিয়েছে, প্রিলিতে না দিলেই পারতো এগুলো, যাকে। আচ্ছা, কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি ওয়াজ ফাউন্ডেড, এই প্রশ্নটাও না জানলে করা যাবে না, বিজিটি লক। মেন্সের রেসপেক্টে এটাও, এই প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন, ঠিক আছে, তাই আমি এটাকে হার্ডের মধ্যে রাখলাম। আচ্ছা, 169 যদি আমি চলে আসি, তাহলে হচ্ছে হ্যাঁ এইটা ইজি প্রশ্ন, যে মিস সেক্টর মানে সেখানে পাবলিক আর প্রাইভেট কোএক্সিস্টেন্স হবে, ইকোনমির একদম বেসিক জায়গা, তাই এটাকে আমি ইজির মধ্যে রাখলাম। আচ্ছা, এরপরে যদি আমি চলে আসি 170-তে, সেখানে বলেছে দেখো বুড়িবালামের যুদ্ধ মানেই চার্লস টেকার্টের সাথে সেই বিখ্যাত যুদ্ধ। সেখানে কিন্তু যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীন আনসার, বহুবার পরীক্ষায় এসছে, এটাকে ইজি প্রশ্ন বলা যেতে পারে। আচ্ছা, এরপরে যদি আমি দেখি যে কোন ঘটনাটার সাথে তোমার কি বলেছে হান্টার কমিশনের প্রেক্ষাপট জড়িত, অবশ্যই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, ঠিক আছে। এরপরেই তো তোমার মানে হান্টার কমিশন তৈরি করা হয়েছিল এবং সেটা নিয়ে কন্ট্রোভার্সিও কম হয়নি, তাহলে এটা ইজি প্রশ্ন। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি দেখো 172-তে কি বলেছে, হ্যাঁ অ্যাভেলেবেল ফর প্ল্যান্টস, যেটা সয়েলের যে জলটা আসে সেটা কিন্তু ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক জল, রিপিট প্রশ্ন, সেই কারণে এটাকে ইজি বলতেই হবে, এই প্রশ্ন এসছে পরীক্ষায় আগে। সে তারপরের প্রশ্নটাও পিএসসি দিয়ে দিয়ে ক্লান্ত, ভারতের ম্যাপ যে সার্ভে অফ ইন্ডিয়া করে, যারা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করেছো তারা জানো যে কতবার এই কোশ্চেন টেস্ট আছে। প্রিভিয়াস ইয়ার্স মানে কিন্তু প্রিলি প্লাস মেন্সের প্রিভিয়াস ইয়ার্স দেখে আসতে হয়, ঠিক আছে। তুমি প্রিলি দিচ্ছ মানে অনলি মানে প্রিলির প্রিভিয়াস ইয়ার্স তা কিন্তু নয়, প্রিভিয়াস ইয়ার্স মানে সমস্তটাই মানে তোমার দেখে আসা উচিত। কটা প্রশ্ন থাকে প্রিভিয়াস ইয়ার্সে বলো? 1-1.5 মাস ঠিকঠাকভাবে দেখলেই সেগুলো দেখা সম্ভব। আচ্ছা, 174-এর প্রশ্ন যদি আমি যাই, সুভাষচন্দ্র বসুর পদত্যাগের পরে কে হয়েছিল রাজেন্দ্র প্রসাদ, ক্লাসে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। পট্টবী সীতারামাইয়াকে যখন হারালো সুভাষচন্দ্র বসু 203 ভোটে, এবং তারপরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ত্রিপুরী কংগ্রেসে, কিন্তু দেখলেন ভোটে জিতলেও গান্ধীজির সমর্থন তিনি পাননি, তখন তিনি আবার রিজাইন করলেন, তিনি কাজ করতে পারছিলেন না, ওয়ার্কিং কমিটি তার সাথে কোঅপারেট করছিল না, তখন প্রেসিডেন্ট হলেন রাজেন্দ্র প্রসাদ, ইজি প্রশ্ন। ঋগ্বেদে তমসা কি বলেছে, তমসা মা জ্যোতির্ময়তে কোথায় উল্লেখ করা হয়েছিল? এই প্রশ্নটা না জানলে সত্যিই করা মুশকিল, ঠিক আছে। বৃহদারণ্যক উপনিষদ হবে আনসার, এটাকে হার্ড প্রশ্ন বলা যেতে পারে। বেশ, এরপরে আমি এলাম 176-এ, সেখানে বলেছে হ্যাঁ এই প্রশ্নটা তো ইজি প্রশ্নই বলতে হবে, কারণ হচ্ছে দেখো আমরা জানি যে যে প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়েছিল, আমাদের তমলুকে হয়েছিল সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে, উত্তরপ্রদেশের বালিয়াতে হয়েছিল চৈতু পাণ্ডের নেতৃত্বে, মহারাষ্ট্রের মানে সাদরাতে হয়েছিল DY এবং নানা প্যাটেলের নেতৃত্বে, উড়িষ্যার তালচেরে হয়েছিল, তো অবশ্যই হবে সবগুলো। যদি তোমরা নামগুলো না জানো একটু সমস্যা হতে পারে, তাই আমি মডারেট বললাম, কিন্তু বেশিরভাগকেই পারবে হয়তো এটা, যারা WBCS সিরিয়াস স্টুডেন্ট যারা। আমি আবার বারবার বলছি কিন্তু 5,000 পাস করাতে হবে, 1,30,000 যদি পরীক্ষা দেয়, সেই 5,000-এর রেসপেক্টে বলছি, সেই তারা কি মানে তাদের রেসপেক্টে এগুলো কিন্তু কমন প্রশ্ন। 5,000 যদি স্টুডেন্ট মানে এগুলো পেরে যায় বা কাট অফ ক্লিয়ার করে যায়, পিএসসি দেখার দরকার নেই বাকি কার মানে কঠিন লাগলো কার কমন লাগলো, 10-15-20,000 তো পাস করাচ্ছে না পিএসসি, অন্তত লাস্ট ট্রেন্ড তো সেটাই বলছে। আচ্ছা, এবার দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানেই আমরা জানি 3টে জিনিস জড়িত থাকে, হেলথ, এডুকেশন এবং স্ট্যান্ডার্ড অফ লাইফ। হেলথ এখানে ডাইরেক্ট দেওয়া আছে, তোমার হচ্ছে এডুকেশনও দেওয়া আছে, আর স্ট্যান্ডার্ড অফ লাইফের সাথে তোমার ইনকামটা জড়িত, তাহলে কোনটা জড়িত নয়? প্রাইস ইন্ডেক্স। ইকোনমিক্সের বেসিক প্রশ্ন আমাদের ক্লাসে বহুবার মানে তোমাদের স্যার করিয়ে দিয়েছেন। আচ্ছা, 178-এ যদি চলে আসা যায়, 178-এ তুমি হচ্ছে পড়ো ভালো করে, কি বলেছে দেখো, এখানে যে সমস্ত পাক করা ব্র্যান্ড এক্স ব্র্যান্ডের সব গাড়ি সাদা, কয়েকটাতে রেডিক্যাল টায়ার আছে, 1986-এর পরে এক্স ব্র্যান্ডের সব গাড়িতেই রেডিক্যাল টায়ার আছে, তার মানে এই পড়ে যে কনক্লুশনটা ড্র করছো দেখো, সেইটা কিন্তু এটা অবশ্যই অপশান সি আসছে। যদি তুমি ঠান্ডা মাথায় এগুলো পড়ো তাহলে একদম ইজি প্রশ্ন, তবু আমি মডারেট লাগলাম, হয়তো সময়ের অভাবে অনেকে হয়তো ঠিকঠাক পড়তে পারেন সেটা ভেবে। আচ্ছা,
ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের সবগুলোর আইসোটোপি তেজস্ক্রিয় হয় আমরা জানি। তাহলে এখানে অবশ্যই আনসার হবে উপরের সবগুলোই হচ্ছে আনসার হবে। তবু অনেক সময় ফ্লোরিন বা আয়োডিনটা আমরা জানি, আয়োডিনের 131 আইসোটোপ বা ফ্লোরিনের হয়, সরি ক্লোরিনটাও অ্যাভেলেবেল, ফ্লোরিনটা অনেক একটু কনফিউশন হতে পারে। তো সেই সব ভেবে আমি মডারেট রাখলাম, ঠিক আছে। বাট খুব একটা কঠিন প্রশ্নটা কখনোই বলা যায় না। 180তে যদি আমি যাই, 180তে দেখো, হ্যাঁ এই জিনিসটা তুমি না জানলে করতে পারবে না, তোমার এ আর বি এর মধ্যে কিন্তু কনফিউশন হবে, তাই এটাকে আমি হার্ডের মধ্যে রাখলাম। এ আর বি এর মধ্যে কনফিউশন হবে, না জানলে করতে পারবে না। কংগ্রেস পাস করেছিল, কনস্টিটিউশন নয়। আচ্ছা, এরপর আমরা চলে এলাম 181-এ দেখো তোমাদের একদম পলিটি পড়ানোর সময় শুরুতেই বলা হয়েছে যে সেন্টার স্টেট যখন এ ব্যাপারটা এসছে, ভারতবর্ষকে কেন ফেডারাল বলা হবে, কারণ হচ্ছে তোমার সেন্টারের সাথে সেম স্ট্রাকচার। দেখো ওখানেও বাইক্যামেরালিজম, লোকসভা, রাজ্যসভা, এখানেও আমাদের অনেকগুলো স্টেটেই আছে। আবার যদি তুমি দেখো যে ওখানেও তোমার ডায়ারকি যে এর যে তোমার কনসেপ্টটা, সেন্ট্রালে একটা সরকার, রাজ্যে একটা সরকার, ঠিক আছে। এবং এই সব নানান এতেই দেখো তোমাকে কিন্তু ফেডারেল স্ট্রাকচারটা বলা হয়ে থাকে মেনলি। কিন্তু দেখো সেখানে সমান পাওয়ার দেওয়া থাকে না, রাজ্যসভার পাওয়ারটা একটু কম থাকে লোকসভার তুলনায়, তোমরা এটা জানো। আবার যদি দেখো সেন্ট্রালের পাওয়ার কিছু কিছু ক্ষেত্রে বেশি থাকে, যেমন কনকারেন্ট লিস্টে তোমার হচ্ছে মেনলি সেন্টার করতে পারে, ল বানাতে পারে, হচ্ছে স্টেট এমার্জেন্সি বা ন্যাশনাল ইন্টারেস্টের দোহাই দিয়ে তোমার হচ্ছে স্টেট লিস্টে হস্তক্ষেপ করতে পারে। তো এই সব নানান জিনিস মাথায় রেখে কিন্তু ঠিক ফেডারেল বলা যায় না, এটাকে বলা হয় কোয়াসি ফেডারেল স্টেট। এটা কিন্তু কনস্টিটিউশনের একদম বেসিক। তুমি যদি এত কিছু নাও জানো, ইন্ডিয়াকে যে কোয়াসি ফেডারেল স্টেট বলা যায় এটা কিন্তু তোমার জানা উচিত, ঠিক আছে। এইখান থেকে বহুবার প্রশ্ন এসছে, কখনো দেয় ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস, আর্টিকেল 1 এখান থেকে প্রশ্ন দেয়, আর না হলে এই ফেডারেল কোয়াসি ফেডারেলের জায়গা থেকে প্রশ্ন দেয়। আচ্ছা, 182-তে যদি আমি চলে আসি, এটা কিন্তু তোমার হচ্ছে এইটা গ্রন্থটা তুমি যদি নাও জানো, এজ অফ কনসেন্ট অ্যাক্ট 1891-এ যেটা বি.এম. মালাবারি লড়েছিলেন, সেটা তোমরা জানো তো। সেইখান থেকেই তো তোমার ইনফ্যান্ট ম্যারেজ এবং এনফোর্সমেন্ট নিয়ে এই জিনিসটা চলে আসছে। সেখানে একজন মহিলা মারা যাওয়ার পরে যে জিনিসটা হয়েছিল, সেখান থেকেই তো এই জিনিসটা হয়েছিল 1891-এর। তো তার সাথে যেহেতু বি.এম. মালাবারি জড়িত ছিলেন, এখানে কিন্তু আনসার করা যায় যে বি.এম. মালাবারি। তবু আমি এটাকে মডারেট লেভেলের মধ্যে রাখলাম। আচ্ছা, 183-তে চলে এলাম। 183-তে বলি রাইট টু প্রাইভেসি। এটা খুব ভালো একটা প্রশ্ন, ঠিক আছে। এইটা কিন্তু দেখবে আমরা কিন্তু ক্লাসে করিয়ে দিয়েছি এটা, যে আর্টিকেল বেশ কিছু জিনিস কিন্তু ইমপ্লিসিট আছে যেগুলোকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। রাইট, আমরা যদি দেখি আর্টিকেল 21-এ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, তার মধ্যে বহু জিনিস কিন্তু ইমপ্লিসিট আছে। তার মধ্যে সেই রকমই একটা কিন্তু অধিকার এটা। তো সেই কারণে আমি বলবো যে ইটস আ ফান্ডামেন্টাল রাইট কনফার্মড বাই দ্য সুপ্রিম কোর্ট ইন্ডিয়া। রাইট টু প্রাইভেসি কিন্তু আমাদের ক্লাসে করিয়ে দেওয়া জিনিস। এই কোশ্চেনটাকে আমি মডারেট লেভেলের মধ্যে রাখলাম, ঠিক আছে। ইজি বললাম না, কারণ সবার পক্ষে এটা জানা নাও সম্ভব হতে পারে। আচ্ছা, এরপরে যদি আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একটা প্রশ্ন দিয়েছে, এটার আনসার অবশ্যই হয়ে যাচ্ছে ওই যুদ্ধ চলাকালীন কিন্তু রাশিয়া ক্রিমিয়াটা দখল করেনি। কিন্তু এটা না জানলে করা মুশকিল, নিঃসন্দেহে না জানলে এটা করা মুশকিল। এটাকে আমি হার্ডের মধ্যে রাখলাম। আচ্ছা, এরপর যদি দেখি দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু, হ্যাঁ এই প্রশ্নটা ইজি প্রশ্ন বলবো, এটা হবে ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। তোমরা যদি একটুখানি জিওগ্রাফির ক্লাইমেটটা পড়ে থাকো, তাহলে যে দেখবে যে ওই সময় কি হয়। শীতকালে যেটা হয় তোমার, যখন দক্ষিণ পশ্চিম মৌসুমে এটা ফেরে, তখন তো দক্ষিণ গোলার্ধের দিকে একটু সরে যায়। ফলে ওই সময়ে ওই যে বায়ুটা ব্যাক করে, ওটা যখন বঙ্গোপসাগরের উপর দিয়ে আসে, তখন জলীয় বাষ্প নিয়ে এসে ফার্স্ট কিন্তু তোমার করমণ্ডল কোস্টে এসে বাধাপ্রাপ্ত হয়। তাই শীতকালে ওখানে বৃষ্টিপাত ঘটায়, অন্য কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় না বলে বৃষ্টিপাত ঘটাতে পারে না। একমাত্র উইন্টার সিজনে দুটো জায়গায় বৃষ্টিপাত হয়। একটা ওয়েস্টার্লি ডিস্টারবেন্স বলি, যেটা মেডিটেরিয়ান সি থেকে আসে, সেটা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে, এবং আমরা জানি উত্তর পশ্চিমে ওখানে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়, যেটাকে আমরা বলি ওয়েস্টার্লি ডিস্টারবেন্স। আর একটা হচ্ছে এই তামিলনাড়ুর তোমার হচ্ছে এতে কি বলে করমণ্ডল উপকূলে, যেটাকে আমরা বলি রিট্রিটিং মরশুম। এটা কিন্তু ওয়েদারে খুব কমন একটা জিনিসই, বহুবার প্রশ্ন এসছে। এই শীতকালে এই দুটো জায়গাতে ইন্ডিয়াতে বৃষ্টিপাত হয়, একটা নর্থ ওয়েস্টে ওয়েস্টার্লিসের জন্য, আর একটা রিট্রিটিং মরশুমের জন্য তোমার ইস্টার্ন কোস্ট বা তামিলনাড়ুতে। আচ্ছা, এবার যদি বলি 186, তাহলে এই বইটা লিখেছেন অবশ্যই এসে ডাঙ্গে। এই প্রশ্নটা না জানলে করতে পারবে না, জানলে খুব ইজি, তাই আমি একটা হার্টের মধ্যে রাখলাম। আচ্ছা, 187 হর্স
কোনটা নেই এই প্রশ্ন একদম ইন্দাস ভ্যালির বেসিক প্রশ্ন। একটা ছবিতে আমরা দেখি যে কি কি প্রাণী আছে, তাই তো। আচ্ছা 188-এ আমি এরপরে চলে গেলাম 188-এ হচ্ছে অবশ্যই মানুষ। কোনটা নয় দেখো, মানুষ তো আসামে আছে, তার মানে এটাই হবে আনসার। এটা ইজি প্রশ্ন, বাকি সব অপশন না জানলেও করা যায়। কোনটা ন্যাশনাল এমার্জেন্সির সময় তোমার হচ্ছে করা যায় না, প্রভোগ করা যায় না? আর্টিকেল 20 আর 21। পিএসসি প্রশ্ন দিয়ে দিয়ে ক্লান্ত, মেন্সে বহুবার এসছে এই প্রশ্ন। ঠিক আছে, যে 19 অটোমেটিক্যালি সাসপেন্ড হয় আর 20 আর 21 হয় না, কখনোই হয় না এটা। আচ্ছা এরপরে যদি আমি চলে যাই 190, তাহলে দেখো এটা তো এই প্রশ্নটা করার জন্য কিন্তু জিওগ্রাফি পড়ার দরকার হয় না। আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সারাউন্ডিংস মানে স্টেট কারা কারা আছে বলো, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ওদিকে তোমার হচ্ছে সিকিম আর আসাম। তাহলে অবশ্যই ছত্তিশগড় আনসার হবে ইজি প্রশ্ন এটা। আচ্ছা 191 একটা বেসিক সূত্র আমরা লিখবো, আর সমান রো এল বাই এ, তাই তো, এটা আমরা ছোটোবেলায় পড়েছি। এবার দেখো এখানে কি বলেছে, এটা সমান বলে দিয়েছি তোমার 10। রোড মান আমি বার করব, এল এর মান বলেছে 1 মিটার, আমি সেন্টিমিটারে গেলাম, ক্রস সেকশন 1 সেমি স্কোয়ার বলেই দিয়েছে। তাহলে এখান থেকে রোড ভ্যালু হয়ে গেল 10/100 করলে হবে 1/10। এই প্রশ্ন কিন্তু কখনোই কঠিন বলা যাবে না, এটা মাধ্যমিক লেভেলের প্রশ্ন। এটা এর জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হওয়ার দরকার নেই। 192 যদি আমি দেখি কি বলেছে, সাইক্লোন ইজ কস্ট বাই, হ্যাঁ অবশ্যই ডিফারেন্স এয়ার প্রেশার থাকতে হবে, এটা ঠিক। মোস্ট অফ দ্য সাইক্লোনস অন ওভার ওয়াটার, হ্যাঁ ট্রপিক্যাল টেম্পারেচারের মধ্যে ট্রপিক্যাল সাইক্লোন এটা। আর একটা হচ্ছে এটা যেটা বলেছি, এই জায়গাটা একটু না, সাইক্লোন ডেন্স ক্লাউড তো নয়, তো এই অপশানটা ঠিকঠাক নয়। কিন্তু এখানে দেখো যে তোমার 1 and 2 কোনো অপশান নেই, যেহেতু 1 and 2 কোনো অপশান নেই তাই এটাকে রাখলাম। কিন্তু পিএসসি হয়তো এটাকে স্টার মার্ক করে দিতে পারে, ঠিক আছে, দিয়ে এটাকে হয়তো সবাইকে নাম্বার দিয়ে দিতে পারে, এরকম একটা কিছু করতে পারে। আচ্ছা এই প্রশ্নটাকে এই প্রশ্নটাকে আমি হার্ডের মধ্যে রাখলাম, ঠিক আছে। এরপরে আমি চলে এলাম 193-তে দেখো, হ্যাঁ এটা একটা না জানলে তুমি করতে পারবে না, স্ট্রিক্ট ডেটা লোকালাইজেশন রেগুলেশন অ্যাক্ট, এইটা হবে আনসার। এটাকে আমি হার্ড বলবো। লিডার অফ তানা ভগত মুভমেন্ট, এটাকে মডারেট বলবো, কারণ আমরা জানি 1914-15 যে ওঁরাও আন্দোলন হয়েছিল, সেই ওঁরাও আন্দোলনের আমাদের নেতা ছিলেন হচ্ছে যাত্রা ভগত। এখানে ওরাও একটু নামটা ঘুরিয়ে যাত্রা ওরাও করে দিয়েছে, এবং ওরাও আন্দোলনকে যে তানা ভগত মুভমেন্ট বলা হয় এটা না জানলে হয়তো করা যাবে না, তাই এটাকে আমি মডারেট বলবো, ইজি বলছি না। আচ্ছা এরপরে দেখি কি আছে 195-195-এও জানলে খুব ইজি, আর না জানলে অপশানগুলোর মধ্যে কনফিউশন হবে, তাই এটাকে মডারেট বলা যেতে পারে। যে মানুষের কাছাকাছি কে আছে, শিম্পাঞ্জি বা বনবো। আচ্ছা এরপরে আমি চলে এলাম 196-এ। 196টা তোমরা পড়বে, যে জিনিসটা বলে দিয়েছে আমরা জানি যে 4টে বাহু সমান হতে হবে, তার সাথে তোমার যদি 4টে অ্যাঙ্গেল 90 ডিগ্রি না হয় তাহলে আমরা সেটাকে চতুর্ভুজ বলতে পারবো না। তাহলে এখানে রাইটার হলো এই অপশান এ, এটা ইজি প্রশ্ন। আচ্ছা 197 এবার আমি চলে যাই। 197-এ হ্যাঁ এইখানে দেখো যে শুধুমাত্র বুকার প্রাইজ কে পেয়েছে কোন বছর মুখস্থ করলে হবে না, এই জিনিসটা জানতে হবে যে বুকার দেওয়া হয় তোমার ইংলিশের জন্য, আর ইন্টারন্যাশনাল যেটা বুকার সেটা কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য দেওয়া যায়। এখানে সি হচ্ছে রাইট অ্যান্সার। এটাকে ইজি কখনোই বলা যাবে না, কারণ না জানলে এই প্রশ্নের উত্তর করা মুশকিল, ঠিক আছে। এটাকে মডারেট টু হার্ড বলা যেতে পারে। লাস্ট 198-198-এ বলেছে দেখো কোনো দেশের, হ্যাঁ এইটা তো তোমাদের পারা উচিত, কারণ আমরা জানি আমাদের যে 15 থেকে 64 এই পপুলেশনটা হচ্ছে ওয়ার্কিং পপুলেশন। ইকোনমিক্সে যখন আনএমপ্লয়মেন্ট তোমার এবং পভার্টি পড়ানো হয় আমাদের ক্লাসে এটা বলে দেওয়া হয়েছে 0 থেকে 15 এরা কিন্তু ওয়ার্কিং নয়, এরা হচ্ছে বাচ্চা, আর 64-র উপরে গেলে তারাও সেই অর্থে বয়সের ঘরে আর কাজ করতে পারে না। তাহলে ওয়ার্কিং পপুলেশন হচ্ছে 15 থেকে 64, বাকিটা নন ওয়ার্কিং পপুলেশন। এবং এই যে রেশিওটা এটাই কিন্তু আমাকে জানতে চেয়েছে ডিপেন্ডেন্সি রেশিও। এখানে সি হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। এটা কিন্তু ইজি প্রশ্ন, ইকোনমিক্সের বেসিক জায়গা থেকে প্রশ্ন এটা। আচ্ছা এইটা তোমরা একটু করবে এই প্রশ্নটা। আচ্ছা এই প্রশ্নটা বলার আগে আমি লাস্ট প্রশ্নটা বলে দিই। লাস্ট প্রশ্নটা বলেছে হ্যাঁ এইগুলো তোমরা যদি একটু পড়ো তাহলেই বুঝতে পারবে। বলেছে উচ্চশিক্ষিত হলে ভালো উপার্জন করতে পারবে, কিন্তু ভাইসি ভার্সাটা ঠিক সেটা কিন্তু সবসময় বলেনি যে তুমি উপার্জন করলেই উচ্চশিক্ষিত হবে। তাই ট্যালি করে এখানে অপশান ডি হচ্ছে রাইট অপশান, এটা কখনোই কঠিন নয়, ইজি প্রশ্ন। এবার আমি যে প্রশ্নটা বাদ দিলাম সেটা আমি আসি 199, এখানে আনসার হবে অপশান সি,
6টা। এবার কেন, তুমি যদি একটুখানি ঠান্ডা মাথায় ভাবো, যদি দেখো 3টে করে তোমার থাকে, তাহলে তুমি এটাকে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে আসছে 210। তাহলে 210 যদি থাকে, একটাতে তোমার বলেছে প্রত্যেকটাতে 3 করে বাড়বে, তাহলে আগেরটাতে তুমি করে দাও 207, এটাতে তুমি করে দাও কত করবে 213, 3টে যোগ করো, দেখো তোমার 630 চলে আসছে, তাহলে 3 হবে। 4-এর ক্ষেত্রেও হবে, 4 দিয়ে ভাগ করলে তোমার দেখো তোমার কত আসছে 15×4 = 60। 4 দিয়ে ভাগ করলে তুমি দেখো, এটা তো মিলবে না, 157 পয়েন্ট সামথিং আসছে। এইটা যখন আসছে, আমি একটা ট্রাই নেবো, আমাকে তো 3-এর একটা ডিফারেন্স করতে হবে, তাহলে আমি একটা যদি 156 করি, একটা 159 করলাম, ওই 157-এর ইকুইভ্যালেন্ট হিসাবে একটা 3 তাহলে এখানে কমালাম, আর একটা হচ্ছে বাড়ালাম, দেখো 4টে যোগ করলে 630 চলে আসছে। 5-এর ক্ষেত্রেও আমি ইজিলি করতে পারবো, কারণ 5 দিয়ে করলে দেখো আমার কত আসছে 100 তোমার আসছে 26, তাহলে তার মানে হচ্ছে দুটো কমিয়ে দেবো 3 করে, একটা হলো তোমাদের 120, একটা হলো তোমার 117, 117, আচ্ছা সরি 126 না, তার মানে 123, আর একটা মিনিট, 123 মানে তোমার 3 কমালে, হ্যাঁ, আর 120, আর এখানে আমি 3 করে বাড়ালে 129 আর 132, এই 5টা রো যদি হয়, তাহলে দেখো 120, 123, 126, 129, 132 যোগ করলে 630 হচ্ছে। 6 দিয়ে কেন হচ্ছে না, 6 দিয়ে করলে দেখো তোমার একদম মিডিল একটা ফিগার পাচ্ছ 105, 6 দিয়ে করলে এই যে ফিগারটা পাচ্ছ 105, এটাকে তুমি এই যে গ্যাপে একটা ভাঙতে পারছো না, যে তুমি কি গ্যাপে ভাঙবে, 103, 106 এরম ভাবে, সেই অনুযায়ী সাজিয়ে দেখো তোমার 630 আসছে না। তো এই বেসিক জায়গা থেকে কিন্তু এটা করা যেত, এটা তোমার একটা এপি সিরিজের মতো জিনিস, যে প্রত্যেকটাতে 3 করে বাড়ছে, বাট তুমি অপশান টেস্ট করে করতে পারতে, কিন্তু এটাকে আমি হার্ডের মধ্যেই রাখবো, সবার পক্ষে এটা করা সম্ভব না। তো এই ছিল আজকের তোমার হচ্ছে অ্যানালাইসিসটা, তোমরা সবাই দেখলে। আমার আমার মনে হয় যে এর উপর বেস করে তোমরা কাট অফ প্রেডিক্ট করতেই পারো, যে কতগুলো ইজি ছিল, কতগুলো মডারেট, আর হচ্ছে কতগুলো তোমার হচ্ছে টাফ। যদি তুমি দেখো তাহলে দেখবে যে কোয়েশ্চেনটা নিঃসন্দেহে একটু কঠিনই হয়েছে বলা যায়, কিন্তু কাট অফ নিয়ে অযথা যে প্যানিকটা হচ্ছে, সেই প্যানিকটা কিন্তু বন্ধ হবে। আমরা আগে যেটা বলেছিলাম, আমাদের এখনও সেই ধারণাটাই আছে যে 100-এর আশপাশে হয়তো জেনারেলদের জন্য কাট অফ যাবে, কাট অফ যাওয়া উচিত, এটা আমাদের প্রেডিকশান। ফাইনালি কত যাবে সেটা তো পিএসসি রেজাল্ট দিলে আমরা জানতে পারবো। যাই হোক, যারা তোমরা পরীক্ষায় বসেছো, স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে তোমাদের সবার জন্য রইল শুভেচ্ছা। তোমরা যদি তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে তোমরা স্মার্ট গাইডেন্সেও জয়েন করতে পারো। এখানে তোমাদের গাইড করবেন সেই সমস্ত টিচাররা যারা নিজেরাই কঠিন পথটা পেরিয়ে এসছেন, তারা খুব ভালো করে জানেন যে কোন জায়গাটি ইম্পর্টেন্ট, কোথা থেকে প্রশ্ন আসছে, বা পিএসসি কোন জায়গাটির উপর ফোকাস করছে, সেইগুলো মাথায় রেখেই তোমাদের মানে এখানে গাইডেন্স দেওয়া হবে। আমাদের এই সপ্তাহ থেকেই নতুন উদ্যোগ শুরু হতে চলেছে, নতুন ব্যাচ, সেখানে তোমরা জয়েন করতে পারো। তার জন্য নিচের দেওয়া নাম্বারে তোমরা কল করতে পারো। আর আরও একবার যারা পরীক্ষায় বসেছো, তাদের সবার জন্য আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ।